হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেকেবিউ খুলনা সিএসসি প্রোগ্রামিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সম্রাট বিশ্বাস। আজকে 6 নম্বর ক্লাস এবং ক্লাসের টপিক ইফ ইলস, যেটাকে বলে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে। সো কেন ইফ ইলস দরকার? ইফ ইলস দরকার যদি একটা কন্ডিশন সত্যি হয় তাহলে একরকম অপারেশন করবে, আর না হলে অন্যরকম অপারেশন করবে। তো কোথায় এটার ইউজেস হয়? সো ধরেন আপনার কাছে একটা আপনি বাজারে গেলেন, বা ধরেন আপনি ইউজার কোনো একটা প্রোডাক্ট পারচেস করতেছে, কোনো একটা ওয়েবের থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করতেছে। তো ইউজার মনে করেন যে সে প্রোডাক্টের দাম হচ্ছে আপনার 150 টাকা, কিন্তু ইউজার পেমেন্ট করছে 100 টাকা। তাহলে কি প্রোডাক্টটা পারচেস করতে পারবে? না। সো এজন্য আপনার সফটওয়্যারে কন্ডিশন তৈরি করতে হবে যে পেমেন্ট যদি 150 টাকা হয় তাহলে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে, বা প্রোডাক্টের প্রাইসের সাথে যদি মিল হয়। আর যদি কম দেয় তাহলে দেখাবে যে আপনি প্রোডাক্টের প্রাইস যে টাকা তার থেকে কম আপনি পেমেন্ট করছেন, আপনার আরও পেমেন্ট করেন। তো এই ধরনের ইউজেস থাকতে পারে, বা অন্য বিভিন্ন ধরনের কন্ডিশন। বা এটার আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট এমন একটা জিনিস যেটা প্রতিটা প্রোগ্রামিং বা যে কোনো ধরনের সফটওয়্যার তৈরি করতে গেলে একটা মানে যেটাকে প্রতিনিয়ত আপনার এই লজিকটা ফেস করতে হবে বা স্টেটমেন্টটা ফেস করতে হবে। তো কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রেও একটা স্কোপ থাকে। আমরা যেমন ফাংশন দেখছিলাম, মেইন ফাংশনে একটা স্কোপ থাকে যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে ডিফাইন করা হয়, তেমনই কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রেও একটা স্কোপ থাকে। সো প্রতিটা প্রোগ্রামিংয়ে মূলত হচ্ছে আপনার কন্ডিশনাল স্টেটমেন্ট বা যেটাকে লজিক্যাল স্টেটমেন্ট বলে, তারপরে আপনার ফাংশন এবং আপনার লুপ, এই তিনটা জিনিসের ক্ষেত্রে একটা আপনার স্কোপ থাকে বা একটা এরিয়া থাকে, বা তার একটা কাজের এরিয়া থাকে। সেই এরিয়াটুকু শুধুমাত্র সেই কন্ডিশন বা সেই ইনপুটের রেসপেক্টেই কাজ করে। তো চলুন আমরা চলে যাই আমাদের ইয়াতে ডিরেক্টরিতে, এবং যে আমরা আজকে 6 নম্বর ক্লাস, একটা 6 নম্বর একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডার তৈরি করার পরে আমরা ফোল্ডারের ভিতর গেলাম। আমরা যেহেতু এখন অনেক ম্যাচিউরড হয়ে গেছি, সো আমরা কোডিংয়ের মাধ্যমে বা কমান্ড দিয়ে আমরা বেস কোড ওপেন করবো সহজে। এটা কেটে দিব, নেভিগেশন থেকে CMD দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে কোড মানে বেস কোড ডট এন্টার, তার মানে বেস কোডকে বললাম বেস কোড, এই ফোল্ডারটাকে ওপেন করো। এই ফোল্ডার দিয়েই একটা প্রজেক্ট ওপেন করো। তো আমি এখানে একটা তৈরি করলাম, দিলাম ইফ ইলস, নাম দিলাম দিয়ে .c। তারপরে আমি কি করব, আমার যে হ্যাশ ইনক্লুড stdio.h, আমি আসলে এই জিনিসগুলো নর্মালি চাইলে আগে থেকে লিখে রাখতে পারতাম বা রেডি করে রাখতে পারতাম, কিন্তু বেসিক জিনিসগুলো আমি বারবার দেখাই যাতে আপনারা এগুলো প্র্যাকটিস করেন বা এগুলা আপনারা অভ্যস্ত হয়ে যান। তো আমরা এখন যেটা করব, ধরেন একটা প্রোডাক্টের ধরেন আমি একটা প্রোডাক্ট ইন্টিজার প্রোডাক্ট, তো ধরেন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার 150 টাকা। হ্যাঁ, তো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ধরলাম পেমেন্ট নিয়ে, আমি এটার হচ্ছে কোনো মান আমি নিলাম না, ইউজার যেটা পেমেন্ট করবে। তো আমি ইউজারকে প্রথমে একটা মেসেজ দিই বা প্রিন্ট ফাংশন দিয়ে তাকে একটা মেসেজ দিই, এন্টার ইয়োর পেমেন্ট দিলাম। মেসেজ জাস্ট একটা প্রিন্ট করে, মানে আপনার টার্মিনালে দেখাবে যে এটা আপনি এন্টার করতে চাচ্ছি, বা ইউজারকে একটা মেসেজ দেখানো। এটা না দিলেও কোনো সমস্যা নেই। স্ক্যান আপ মানে স্ক্যান ফাংশন অবশ্যই আপনার দিতে হবে, ফরম্যাটেড করতে হবে। এটা যেহেতু ইন্টিজার সংখ্যা %d অথবা %i আমরা নিতে পারি, এবং এখানে আপনার ওই মেমোরির লোকেশন আপনার নিতে হবে, এই ভেরিয়েবলের মেমোরি লোকেশন এখানে দিতে হবে। এটার জন্য আমার n% ওই ভেরিয়েবল, তাহলে এটা ডিফাইন করতেছে ওই ভেরিয়েবলের মেমোরি লোকেশন। সো এই ফরম্যাটটা আপনাকে ফলো করতে হবে, এটা আসলে সি প্রোগ্রামিং করার জন্য। আর আপনি যখন অন্য প্রোগ্রামিং করবেন লাইক C++ বা পাইথন, জাভাস্ক্রিপ্ট, PHP, তখন আপনার এই ইনপুট নেওয়ার জন্য এত কিছু দরকার হয় না। সিতে ইনপুট নেওয়ার জন্য খুবই সিম্পল, cin দিয়ে
এভাবে ভেরিয়েবল দিলে হয়ে যায়, ডাটা টাইপ বা ফরম্যাটেড কিছুই করা লাগে না, খুবই সহজ। আপনি অন্য প্রোগ্রামিংয়ে লাইক আপনি পাইথনে জাস্ট ইনপুট দিয়ে এভাবে ডিফাইন করলে ইনপুট হয়ে যায়। সো এটা খুবই সিম্পল। তো যাই হোক, আমরা এখানে ইনপুট নিলাম, নেওয়ার পরে আমি কন্ডিশন তৈরি করি, ইফ পেমেন্ট, ধরেন পেমেন্ট যদি আপনার কম হয়, মনে করেন যে আপনার এই প্রোডাক্টের প্রাইসের থেকে কম হয়, তাহলে কি দেখাবে, আপনার ইফ যেহেতু একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, সো এটার একটা থাকবে, একটা প্যারামিটার থাকবে, যেখানে একটা স্টেটমেন্ট থাকবে। যদি এই স্টেটমেন্টটা সত্যি হয় তাহলে তার একটা এরিয়ার ভিতর সে ঢুকবে, এবং সেই এরিয়াটা আমরা সবসময় জানি এরিয়া ডিফাইন করার জন্য এভাবে আমাদের সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে ডিফাইন করতে হয়। তাহলে ধরেন আমি একটা মেসেজ দেখালাম, এটা জাস্ট একটা মেসেজ দেখালাম প্রিন্ট করে, যদি পেমেন্ট প্রোডাক্টের থেকে কম হয় তাহলে বলবো যে এখানে একটা মেসেজ জাস্ট দেখালাম যে ইয়োর পেমেন্ট ইজ লেস দ্যান প্রোডাক্ট প্রাইস। সো মেসেজ যে দিলাম, আমরা লাইনটা ক্লোজ করলাম। তাহলে দেখেন আমি যদি এই কোডটা রান করি তাহলে কি ঘটনা ঘটে। কোডটা রান করলাম, আমার এখানে একটা মেসেজ দিয়েছে। যদি আমি মেসেজটা না দিতাম তাহলে এখানে এটা কিছুই দেখাতো না, তখন একটা ব্ল্যাঙ্ক জায়গা আসতো যেখানে আমি শুধু ইনপুট দিতে পারতাম। তো আমি ধরলাম আমি দিলাম 100 টাকা, তাহলে দেখাচ্ছে যে ইয়োর পেমেন্ট ইজ লেস দ্যান প্রোডাক্ট প্রাইস। যদি আমি কোডটা আবার রান করি, আমি যদি এখানে দেই 150 টাকা, তাহলে দেখেন কিছুই দেখাচ্ছে না, কারণ এই কন্ডিশনটা তখন মিথ্যা হয়ে গেছে, মানে আমার পেমেন্টের অ্যামাউন্ট এই প্রোডাক্টের অ্যামাউন্টের থেকে কম না, যার ফলে আমার কিছুই দেখাচ্ছে না, এর ভিতরে আর সে ঢুকতেছে না। তো ধরেন আমি যদি আমি আরেকটা তৈরি করি বা একটা যদি মেসেজ দিতে চাই যে না, যদি না হয়, যদি ওই কন্ডিশন মিথ্যা হয় বা আপনার প্রোডাক্টের প্রাইস যদি ঠিকঠাক থাকে বা পেমেন্ট অ্যামাউন্ট যদি ঠিক থাকে, তাহলে আমি আরেকটা মেসেজ দেখাবো, মেসেজ দিব যে ইয়োর পারচেস হ্যাজ বিন সাকসেসড, বা অথবা আমি দিলাম যে থ্যাংক ইউ, বা শর্টকাটে দ্রুত লেখার জন্য আমি থ্যাংক ইউ দিলাম, ঠিক আছে। তো আমি যদি এখন এটা করি তাহলে দেখেন আমি দিলাম ধরেন 150 টাকা, তো দেখাচ্ছে যে থ্যাংক ইউ, মানে আমার প্রোডাক্ট পারচেস হয়ে গেছে। আর যদি আমি কম দিই তাহলে পারচেস হবে না। তো এখন দেখেন আপনি এখন চান যে না, আপনি এমন আরেকটা কন্ডিশন তৈরি করতে চাচ্ছেন যে যদি আপনার ইউজার বেশি পেমেন্ট দেয় তাহলে তাকে আবার রিটার্ন করবেন, বেশি টাকাটা আপনি রিটার্ন করবেন। হ্যাঁ, তো তার জন্য কি আপনার আরও কিছু লজিকের ভিতর অ্যাড করার দরকার হয়। তো এখানে একটা জিনিস দেখেন, আপনার এই স্টেটমেন্টে আপনার এখানে মূলত তুলনা করা হচ্ছে যে এই প্রোডাক্টের অ্যামাউন্টের থেকে পেমেন্ট অ্যামাউন্ট কম কিনা, এটার জন্য এখানে একটা আর্গুমেন্ট নেওয়ার জায়গা আছে, কিন্তু ইলসের ক্ষেত্রে আপনার কোনো আর্গুমেন্ট নেওয়ার জায়গা নাই। কারণ ইলস মানে এমন একটা বিষয় যে যদি এই স্টেটমেন্টটা সত্যি হয় তাহলে এটা কাজ করবে, অন্যথায় যে কোনো কিছু হোক না কি জন্য এইটা প্রিন্ট করবে। তো আমি যদি এখন বেশি টাকাও দেই, মনে করেন আচ্ছা কোনো একটা কারণে মিস্টেক হয়েছে, যাই হোক এটা কম্পাইলারের কোনো একটা ভুলের কারণে। তো দেখেন আমি যদি এখন 160 টাকা দিই তাহলেও কি আমাকে থ্যাংক ইউ দেখাচ্ছে, কারণ আমার অ্যামাউন্ট আমি বেশি দিয়েছি, আমার এই কন্ডিশনটা তখন সত্য হচ্ছে না বা আমি কম দেইনি। কিন্তু আমি চাই যদি অ্যামাউন্ট বেশি দেয় তাহলে তাকে আমি রিটার্ন দেব। তাহলে আমি কি করতে পারি, ধরেন আমি দিলাম যে ইলস ইফ মানে আমি যদি মনে করেন মাল্টিপল কন্ডিশন দরকার হয় তাহলে আমরা ইলস ইফ দিতে পারি। সেটাকে বলে ইলস ইফ। যদি আমার এই ইফের কন্ডিশন সত্য না হয়, যদি আরও ইফ দিতে চাই তখন আমরা ইলস দিয়ে ইফ দিতে হবে। মনে করেন আমি যদি এখানে আরেকটা ইফ দিতে চাই তাহলে ইলস দিয়ে মানে উপরের
এইটা মনে করেন যে এটাও মনে করেন পাস করে যদি কন্ডিশন আরও দিতে চাই তাহলে ইলস দিয়ে ইফ দিতে হবে। এইভাবে আমি চাইলে যতগুলো আমার কন্ডিশন দরকার, ধরেন এটার যদি কম হয় তাহলে একরকম হবে, এটার বেশি হলে একরকম হবে, এটা সমান হলে একরকম হবে, যদি আপনি 1000 টাকার বেশি পেমেন্ট করেন তাহলে একরকম হবে। এইভাবে আপনি যতগুলো ইচ্ছা কন্ডিশন তৈরি করতে পারেন। এইভাবে আপনাকে তখন দিতে হবে ইফের পরে ইলসিফ এবং লাস্টের ক্ষেত্রে মানে যেটা আপনি মনে করেন যে 4-5 রকম কন্ডিশন দিছেন, এইগুলোর ভিতরে যদি কোনো কিছু না হয় তাহলে ফাইনালি যেটা হবে সেটা আপনি শুধুমাত্র ইলস দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমি ধরেন এখানে দিলাম ইলস ইফ যদি পেমেন্ট অ্যামাউন্ট যদি আপনার হয়, মনে করেন যে পেমেন্ট অ্যামাউন্ট ধরলাম আমার যদি প্রোডাক্টের থেকে বেশি হয় তাহলে আমি তাকে একটা মেসেজ দিব যে দিলাম যে ইউ উইল রিটার্ন, আপনি রিটার্ন পাবেন কত টাকা, ধরেন আমি পার্সেন্ট আই বা ডি যে কোনো কিছু দিতে পারি এত টাকা। এবং আমাদের এখানে যেহেতু আমরা এখানে পার্সেন্ট ডি দিয়েছি তার মানে এ মনে করবে আমার একটা ভেরিয়েবল আছে, সো সেই ভেরিয়েবলটা আমার এখানে দিতে হবে। তো আমি চাইলে এখানে সরাসরি আমার পেমেন্ট অ্যামাউন্ট থেকে আমার প্রোডাক্ট অ্যামাউন্ট আমি বাদ দিয়ে দিতে পারি, যেহেতু আমার প্রোডাক্ট বেশি আমি ইনপুট দিয়েছি। এবং আমি যদি আরেকটা ভেরিয়েবলের ভিতর এই বাদ দিয়ে স্টোর করে এখানে দিই, এভাবেও কাজ করবে। আমি ডিরেক্ট এখানে বাদ দিয়েও আমার এখানে এইটার ভিতর সেটা হবে। তো ধরেন আমি একটু সহজ করে বলি, আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, ধরেন যে ইন্টিজার রিটার্ন নিয়ে আমি রিটার্নটা আমি ইউজ করতে পারবো না, কারণ রিটার্ন হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটা কিওয়ার্ড। তো আমি এখানে দেবো রিটার্ন টাকা, ঠিক আছে, একটা ভেরিয়েবল দিলাম রিটার্ন টাকা। তো আমি রিটার্ন টাকার ভিতর আমাকে যে এখানেই ডিফাইন করতে হবে তার কিন্তু কোনো মানে নাই, আমি চাইলে এখানেও ডিফাইন করতে পারি, কোনো সমস্যা নেই, এখানেও আমি ভেরিয়েবল ডিফাইন করতে পারি ডিরেক্ট। সো রিটার্ন টাকা, তবে সবথেকে বেটার হয় যে আপনার এইখানে ডিফাইন করে আমার যখন একটা ভেরিয়েবল দরকার আমি উপরে ডিফাইন করে আসবো, এটা সবথেকে বেটার হয়। তো আমি রিটার্ন টাকার ভিতর এটাকে স্টোর করার পরে আমি এটা লাইন ক্লোজ করে দিলাম, দিয়ে আমি এটা এখানে দিয়ে দেব। আমি যদি এখন এটাকে রান করি, ধরেন আমি এখানে ইনপুট দিলাম 200 টাকা, তাহলে দেখেন ইউ উইল রিটার্ন 50 টাকা, মানে আমি 50 টাকা ব্যাক পাবো, কারণ আমি বেশি ইনপুট দিয়েছি তাই। সো আমার লজিকটা আমি এইভাবে এখানে ডিপেন্ড করলাম। একটু ফাঁকা করে দিই তাহলে যাতে আপনাদের বুঝতে ক্লিয়ার হয়। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে মনে করেন আমি এখানে আরেকটা, এবং আমি একই জিনিস চাইলে এখানে আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর না করে এখানেও দিয়ে দিতে পারতাম, সরাসরি সেটা কাজ করতো। যদি আমি এখানে ইনপুট দিই, আমি ধরেন দিলাম 210 টাকা, এখানে আউটপুট দিয়েছি ইউ উইল রিটার্ন 60 টাকা। তো আশা করি বুঝতে পারছেন। তো ধরেন আমি এখানে দিলাম ইলস ইফ যদি আমার পেমেন্ট অ্যামাউন্ট এবং প্রোডাক্ট অ্যামাউন্ট সমান হয় তাহলে আমাকে এটা থ্যাংক ইউ প্রিন্ট করবে, ঠিক আছে, থ্যাংক ইউ প্রিন্ট করবে। তো আমি জাস্ট একটু কপি পেস্ট করলাম আর কি। তো এই সমান কিনা এটা চেক করার জন্য আপনাকে এইভাবে ইকল চিহ্ন, ডবল ইকল দিতে হবে। কারণ আমরা সি প্রোগ্রামিংয়ে নর্মালি দেখেন এই প্রোডাক্টের অ্যামাউন্ট ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ইকল দিয়ে আমরা ভেরিয়েবলের মান অ্যাসাইন করি। আমি যখন একটা ইকল দেব, কম্পাইলার মনে করবে যে আমি ওই ভেরিয়েবলের একটা মান অ্যাসাইন করতেছি। কিন্তু এই জন্য যে কম্পাইলারটা ডেভেলপ করছে বা যে সি প্রোগ্রামের নিয়মকানুন তৈরি করছে, সে বলে দিছে যে যখন আমি একটার সাথে আরেকটা তুলনা করব তখন আমি দুইটা ইকল দিব। এটা জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে। এবং শুধু সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে না, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি, রুবি, জাভা, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি কম্প্যারিজন করার জন্য আপনার দুইটা ইকল ব্যবহার করতে হবে। কারণ একটা ইকলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলের মান অ্যাসাইন করা হয়। তো দেখেন যদি আমার প্রোডাক্টের অ্যামাউন্ট আর প্রোডাক্টের পেমেন্ট অ্যামাউন্ট সমান হয় তাহলে আমি থ্যাংক ইউ দিব।
আর যদি ইলস অন্য যে কোনো কিছু হলে আমি দেব যে ইনভ্যালিড, বা আমি অন্য যে কোনো অ্যামাউন্ট বা অন্য যে কোনো কিছু হলে আমি ইনভ্যালিড বা এরকম কিছু একটা দিলাম, ইনভ্যালিড। সো বা এরকম বা আমি দিতে পারি বা এই ধরনের তো দেখেন, এবং আমি মনে করেন আমি যদি দিচ্ছি যে যদি কম দেয় তাহলে আমি দেখাবো ইওর ডিউ, ঠিক আছে। আমি এখানে %d বা %i একই কথা দিয়ে আমি এখানে আমি ডিউ কত, তখন আপনার প্রোডাক্টের প্রাইস থেকে আপনার পেমেন্ট বাদ দিতে হবে। প্রোডাক্টের প্রাইস থেকে যেহেতু আমি কম দিয়েছি আর কি পেমেন্ট, তাহলে বাদ দিলে আমার ডিউ এখানে দেখাবে। তো দেখেন আমি যদি এখন কোডটা রান করি, শুধু উপরে উপরে ভুল দেখাই, ইরর, কম্পাইলার মাঝে মাঝে ইরর দেখাচ্ছে, ওটা সমস্যা না, এখন দেখাইতে পারে। তো দেখেন আমি এখানে দিলাম, ধরেন আমি দিলাম 200 টাকা, তাহলে দেখাচ্ছে ইউ উইল রিটার্ন 50 টাকা, এটা আমার এই 50 টাকা রিটার্ন দেখাচ্ছে। আমি যদি এখন দেই ধরেন আপনার 120 টাকা, তাহলে ইওর ডিউ ইজ 30 টাকা, কারণ আমার প্রোডাক্টের প্রাইস 150 টাকা। এখন যদি আমি কোডটা আবার রান করে আমি 150 টাকায় দিই, 150 টাকায় দিই, তাহলে দেখাবে থ্যাংক ইউ, মানে ইওর পারচেস হ্যাজ বিন সাকসেস, বা আমি শর্টকাটে থ্যাংক ইউ লিখলাম। তো অন্য যে কোনো কিছু হলে ইনভ্যালিড হবে। তো আমি যদি এখন একটু ট্রাই করে দেখি কাজ হয় কিনা। ও আচ্ছা, এটা কাজ হচ্ছে না, মানে একটি ইনভ্যালিড ইনপুট দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, এটা সমস্যা না, বা আমরা এখানে 2টা লজিকের ভিতরে রাখতে পারতাম, তো যদি 3টা লজিকের ভিতরে রাখতে পারতাম। তো এইভাবে আপনি চাইলে মাল্টিপল লজিক দিয়ে আপনার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে ইপিলসের কাজটা আসলে কিভাবে, এবং একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখায় দিলাম একটা প্রোডাক্ট পারচেসের ব্যাপারে। তো আশা করি